আমি হৃদয় ছোটখাটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর আমার ফ্যামিলি হলো মধ্যবিত্ত থেকে একটু নিচু শ্রেণীর। যাই হোক, অফিসে চলে আসলাম। কেমন আছিস দোস্ত? ভালো আছি। তুই কেমন আছস? হ্যাঁ ভালো। এমনি সময় পিয়ন এসে বলল, আপনি যান, আমি আসতেছি। তারপর স্যারের কেবিনে গেলাম। আসবো স্যার? আসো। স্যার ডাকছিলেন? আজ তোমার দেরি হলো কেন? আসলে স্যার রাস্তায় কোনো গাড়ি পাই নাই, অনেকটা পথ হেঁটে আসলাম। আচ্ছা শোনো, অফিসের মাঝে তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি, তাই তোমাকে এই ফাইলগুলো দিতেছি। গোপন কিছু তথ্য আছে এটাতে, তুমি দেখবে সব কিছু ঠিক আছে কিনা। কিছুদিন পর আমাকে ফেরত দিবে। জি স্যার, তাহলে যাই। হুম। আমার কেবিনে এসে কিছুক্ষণ কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসাতে গেলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতাছি। জি, ফ্রেশ হয়ে খেতে বসলাম। এমনি সময় আপু বলতেছে, হৃদয়, মামা ফোন দিছে, যাইতে বলছে, কাল অর্পিতার বিয়ে ঠিক হইছে। তোমরা সবাই যাও তাইলে। কথাটা শুনে আমার বাম পাশটা ব্যথা করতে লাগলো। তুই যাইবি না? না, অফিসে অনেক কাজ আছে। তুই যদি না যাস তোর মামা অনেক রাগ করবে। আর অনেক দিন ধরে তো তুই অফিস থেকে ছুটি নেস না। কিন্তু অফিসে তো অনেক ঝামেলা। দেখো বাবা, তুই না গেলে ওরা কি ভাববে বলো তো? আর তোর মামা অনেক রাগ করবে। ভাইয়া না গেলে আমিও যাব না। আচ্ছা, স্যারের সাথে কথা বলে দেখতেছি বলে খাবার টেবিল থেকে উঠে চলে আসি। আসলে মনটা অনেক খারাপ আর অনেক কষ্ট লাগতেছে। যাকে আমি পছন্দ করি, আমার মনে রাজকুমারী ভাবি, তার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা ভাবতেছেন আমি কেন বলি নাই আমার মনের কথা। আরে কিভাবে বলবো, আমার তো যোগ্যতাই নাই। সে দেখতে অনেক কিউট আর স্মার্ট, যে কোনো ছেলে দেখলে ক্রাশ খাইব। আর তারা অনেক বড় লোক। অর্পিতা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, আর আমি মাত্র এইচএসসি পর্যন্ত পড়ছি। তাহলে আপনারাই বলেন কোনো যোগ্যতাই তো নাই আমার। কোন সাহসে তাকে বলি, আপনারাই বলেন। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নাই। সকালে ফজরের আজানে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে নামাজ পড়ে অফিসে গেলাম। স্যারের কেবিনে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। একটা কথা ছিল স্যার। বলো কি কথা? স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। কেন? স্যার, আমার মামাতো বোনের বিয়ে, আর আমি না গেলে আমার ফ্যামিলির কেউ যাইব না। আর মামাও অনেক রাগ করবে। আচ্ছা, কত দিনের? 3-4 দিন। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। ওকে। তারপর বাসাতে চলে আসলাম আর সবাইকে নিয়ে মামার বাড়িতে যাইতে লাগলাম। আসলে বাসাতে সবাই জানে আমি ওকে পছন্দ করি, কিন্তু কিছু করার নাই। আর আমার সামনে ওর কথা বললে এমন ভাব দেখাতাম যেন আমি ওকে দেখতেই পারি না। যাই হোক, মামার বাসায় যাওয়ার পর, আরে আপা, এতক্ষণের সময় হলো আপনাদের? আর বলিও না, রাস্তায় জ্যাম আর হৃদয়ের ছুটি নিতে দেরি হয়ে গেছে। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। হৃদয় কেমন আছিস? জি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। মামা মামি ওদের নিয়ে চলে গেল। আমি পুরা বাসাটা দেখে অবাক হয়ে আছি। কত সুন্দর করে সাজানো, অনেক বড় বড় মেহমানরা আসছে। যাই একবার অর্পিতাকে গিয়ে দেখে আসি। গিয়ে দেখি অর্পিতাও অনেক খুশি। আর থাকবেই না কেন, বড় জায়গাতে বিয়ে হইতেছে, আর ছেলেটাও ওর পরিচিত। আর এইসব দেখে আমার খারাপ লাগতেছে, তাই আমি ছাদের উপর গিয়ে সিগারেট খাইতে লাগলাম। আর অনেকক্ষণ ধরে বসে খাইতেছি। হঠাৎ ছোট ভাই এসে বলল, ভাইয়া তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি। কেন, কি হয়েছে? তুমি নিচে গিয়ে দেখো কি হয়েছে। সাথে সাথে নিচে গেলাম, গিয়ে দেখে কান্নার রোল পড়ে গেছে। কি ব্যাপার আপু, কি হয়েছে? কান্নাকাটি কিসের? অর্পিতার যার সাথে বিয়ে ঠিক হইছে সে আসবে না। কিন্তু কেন? পুলিশে নিয়ে গেছে। হঠাৎ মামা বলে উঠল, আপা তুমি আমার ইজ্জত বাঁচাও। আমি কি করতে পারি? হৃদয়ের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দাও, ওকে দাগ লাগিও না। কিন্তু অর্পিতা মানবে? আর ও আমাদের সাথে থাকতেও পারবে না। পারবে, প্লিজ তুমি মানা করিও না। আচ্ছা, তুই যা ভালো বুঝিস। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। তারপর একটু ভাব নিয়া আমি কহিলাম, না মামা,
এটা কিভাবে হয়? আমি ওর যোগ্য নই? দেখ বাবা, তুই এমন করে বলিস না, নইলে এখন আমার মরা ছাড়া উপায় নাই। আমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না। তারপর বিয়ে হয়ে গেল। ওকে আমাদের বাসাতে নিয়ে আসলাম। ভাইরে, ক্রাশের বিয়ে খাইতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়ে আসলাম। এখন আমি বাহিরে কিছুক্ষণ আড্ডা দিলাম। আপুরা এসে আমাকে রুমে পাঠাইয়া দিল। গিয়ে দেখি বিশাল এক ঘোমটা দিয়ে বসে আছে অর্পিতা। আমি যখনই ঘোমটা সরাতে যাব তার আগেই অর্পিতা বলে উঠল, ওই তুই আমাকে স্পর্শ করবি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না। তাহলে বিয়ে করলে কেন? কিভাবে মানা করব? তার আগেই তুই ভ্যা 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 করে রাজি হয়ে গেছিস। আর তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? ছোট লোক ফকিরনি মূর্খ কোথাকার, 2 টাকার ফকির হয়ে চাঁদে হাত দিতে চাস? কি বলতেছো তুমি এইসব? যা বলতেছি তা সব ঠিক বলতেছি। ফকিরনির বাচ্চা, তুই আমার কাছেও আসবি না আর চেষ্টাও করবি না। আচ্ছা, তোমার ইচ্ছা। আমি এখন ঘুমিয়ে পড়ি। কই ঘুমাবি তুই? কেন, খাটে? না, খাটে আমি থাকবো। তাইলে আমি কই থাকবো? আমি জানি না তুই কই থাকবি, তুই নিচে থাক। বালিশ আমার উপর মেরে ফেলে দিয়ে শুয়ে পড়ল। কি আর করার, মাটিতে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম কি হবার ছিল আর কি হয়ে গেল। ওর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো। এইভাবে বলতে পারলো? আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নাই। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। বাহ, কত সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। এই চেহারা দেখলে কেউ বলবে না যে কাল রাতে আমার সাথে এমন করছে। কি রে নবাব, নতুন বউ পেয়ে বুঝি ঘুম থেকে উঠতে মন চায় না? তুমিও না কি যে বলো। তাড়াতাড়ি ওঠ, সবাই বসে আছে তোদের জন্য। 9টা বাজে তো। তুমি যাও, আমরা আসতেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে এসে দেখি অর্পিতা ঘুমিয়েই আছে। আমি যখনই ওকে হালকা ধাক্কা দিয়ে ডাক দিলাম, লুচ্চা লাফাঙ্গার, কখনো মেয়ে মানুষ দেখিস নাই? মেয়ে দেখলেই খালি টাচ করতে মন চায়। তুমি ভুল ভাবতেছো, আসলে আমি এমন না। আর ডাক দিলাম তাই বলে মারবা? তুই কেমন সেটা তো দেখতেই পারছি। আর শোন, তুই আমাকে তুমি করে বলার অধিকার কে দিছে তোরে? তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, এখানে অধিকার দেওয়ার কি আছে? আর তুমি আমার ছোট, তোমাকে তুমি করে বলতেই পারি। ওই ফকিরনি কোথাকার, মুখে মুখে তর্ক করবি না। আমি যেটা বলতেছি তুই সেটাই করবি। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত বল শুনি। দেখেন, আমাদের মাঝে যাই হয় না কেন, বাহিরের কেউ যাতে না জানে। আর প্লিজ, আব্বু আম্মু জানলে অনেক কষ্ট পাবে। তাই ওদের সামনে স্বামী স্ত্রীর অভিনয়টা করব, তখন আমি আপনাকে তুমি করে বলবো। আর আপনিও প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসতেছি। জি। তারপর অর্পিতা ফ্রেশ হয়ে আসলো। আমি আর অর্পিতা একসাথে গেলাম খাবার টেবিলে। কিরে, এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তাড়াতাড়ি বসে পড় খাইতে। আর অর্পিতা মা, তুইও বসে পড়। না আম্মু, আপনারা সবাই আগে খেয়ে নেন, আমি পরে খাবো। কি রে, তোকে যখন ডাকতে গেছিলাম তখন অর্পিতা ঘুম থেকে উঠছিল? ও সজাগ ছিল। আমার কথা শুনে তখন অর্পিতা আমার দিকে তাকিয়েছিল। আচ্ছা অর্পিতা, তুমিও বসো খাইতে। তারপর খেয়ে উপরে চলে আসলাম। তার কিছুক্ষণ পর অর্পিতা আসলো। সরি ওই সময়ের জন্য। কোন সময়? ওই যে তখন না জেনে তোকে থাপ্পড় মারছিলাম তখন। আচ্ছা। আর শোন, আমি জানি আমার রাকিবের একটা কিছু হয়েছে, যার কারণে ও বিয়েতে আসতে পারে নাই। রাকিবটা কে? রাকিবটা কে মানে? ও আমার জান প্রাণ, ওর সাথেই তো বিয়ে হওয়ার কথা ছিল। ভাগ্যের কারণে কি হয়ে গেল। আর তুই তো আমার কাছেও আসার চেষ্টা করবি না। তোর কি যোগ্যতা আছে আমার বিয়ে করার? মূর্খ কোথাকার। আয়নায় নিজের চেহারা দেখেছিস কোনো সময়? কেউ যদি বাহিরে জিজ্ঞেস করে যে আমি কে, তখন তুই আমাকে তোর মামাতো বোন বলবি। বউ কথাটা যেন মুখে ভুলেও না আসে। আচ্ছা। ওর কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে যেন কখন যে জল পড়ে গেল বুঝতে পারি নাই। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এইভাবে প্রায় সময় ও আমাকে অপমান করে। আজ ওদের বাড়ি থেকে নিতে আসবে আমাদের। গেলাম কিছুক্ষণ পর। যাওয়া মাত্রই অনেক মানুষ এগিয়ে নিতে আসছে। আর বিশাল আয়োজন, বড়লোক বলে কথা। কেমন আছো বাবা? জি ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তোমার মা বাবা কেমন আছে? জি ভালো আছে। তোমরা কি জামাই পেয়ে আমাকে ভুলে গেছো নাকি? আরে তুই যে কি বলছিস, যা উপরে যা, তোরা ফ্রেশ হয়ে আয়। তুমি আসো আমার সাথে। চলো। ওর পিছু পিছু যেতে লাগলাম। ও রুমের ভিতর নিয়ে গেল। বাহ, ও রুমটা অনেক সুন্দর করে গোছানো। আর রুমে শুধু
রামচরণের ছবি দিয়া সাজানো ওয়াশরুম কোন দিকে? ওইদিকে, কিন্তু আমি আগে যাব, তারপর তুমি। না, আমি আগে যাইব বলে দিলাম দৌড়। এমনি অর্পিতা হাত টান দেওয়াতে সোজা আমি ওর উপরে গিয়ে পড়ি। ওর নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এক হয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর উঠে যখনই আমাকে মারতে যাবে, আমি সোজা ওয়াশরুমের দরজা বন্ধ করে ভিতরে চলে যাই। ওই, তুই বাহিরে আয়। তোর এত বড় সাহস, আমার উপরে পড়িস? না, আমি তো বেরি হব না। আমাকে কুত্তায় কামড়াইছে নাকি যে বাহির হয়ে কেলানো খাবো? দেখ, তুই যদি বাহিরে না আসিস তাহলে আমি দরজা ভেঙে ফেলবো। আপনার যা খুশি করতে পারেন, আমি বাহির হচ্ছি না। আচ্ছা, আমি তোকে দেখে নিব। রাগের স্বরে বকবক করতে করতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন কাজিন শালাশালি আসলো আর ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাতে অর্পিতা এসে বলল, তোমার জন্য আব্বু আম্মু বসে আছে, খাইতে আসো। আসতেছি। তারপর গেলাম খাইতে। বসো বাবা। অর্পিতা, তুমিও বসে পড়ো খাইতে। না, আমি পরে খাবো। আরে বসো তো। না। আরে এত করে বলছে যখন, জামাই বসে পড়ো খাইতে। আচ্ছা। তখন বাড়লো আরেক ঝামেলা। মানুষ 11 জন আর প্লেট আনছে আমার শাশুড়ি 10টা। আচ্ছা অর্পিতা, তুই দাঁড়া, আমি আর একটা প্লেট নিয়ে আসি। থাক আম্মু, লাগবে না। আমি আর অর্পিতা এক প্লেটে খাইতে পারবো, তাই না অর্পিতা? আর বাসাতে তো